চেষ্টা চালিয়েছে এবং চেষ্টা চালাতে গিয়ে এই যে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আজকে আরেকটি প্রফেশনাল একটি বডির সাথে আমরা এখানে এই অনুষ্ঠানটি করেছেন। আমরা বিএনপি পরিবার তারা যারা আহত হচ্ছেন, আমরা আমাদের অনেক কাজের ভিড়ে আমরা কিন্তু ভুলে যাই। আমরা যখন মিছিলে থাকি, আমরা যখন স্লোগান দিই, আমরা যখন মানে উৎপীড়নের মুখোমুখি আইন শৃঙ্খলা বাহিনী উদ্যত রাইফেল নিয়ে আমাদের দিকে যখন তাক করে, তখন অনেকে ডানে বামে পড়ে যাচ্ছেন, ঝরে যাচ্ছেন। কত শাওন, কত বাঁধন, কত ইলিয়াস আলী, কত চৌধুরী আলম আজকে আমাদের সাথে নেই। কিন্তু এর সাথে এই যে যারা পেশাদারিত্বের ভূমিকা পালন করেছেন সাংবাদিকরা, এরা যে কত আহত হয়েছে, এরা যে কত রক্ত ঝরেছে তাদের, আমরা অনেক সময় সেটা ভুলে যাই। তা আমি যেন ধন্যবাদ জানাই আমরা বিএনপি পরিবারের নেতৃত্বকে, রুম্মন এবং মিথুনের নেতৃত্বাধীন, যে তারা এই জিনিসটাকে চিন্তা করে আজকে এটা তো এমন কিছু না, এই যে সামান্য শুভেচ্ছা দলের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, কিন্তু এইটার মধ্যে দিয়ে আমরা আবারও নতুন করে জানতে পারলাম যে একটা পেশাজীবী সংগঠন যারা ফটো জার্নালিস্টের সাথে জড়িত, সাংবাদিকতার সাথে জড়িত, তারা কি পরিমাণ অবদান রাখেন একটি জাতীয় সংকট কালে। কারো হাত নেই, কারো পা ফুটো হয়ে গেছে, কারো অঙ্গের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে। এখানে একজন ক্র্যাচে ভর করে করে এসে সুমন চট্টোপাধ্যায় তিনি নিয়ে গেলেন শুভেচ্ছার পাঠ। তো এই যে ঘটনা, এগুলো আমরা তো ভুলে যেতে থাকি, অথচ নেপথ্যে তাদের যে কত অবদান থাকে। এই যে বাসন্তীর কথা অনেকে বলেছেন, যে সাংবাদিক এটি তুলেছিলেন, বাসন্তী দুর্গা কুড়িগ্রামের মাছ ধরার জাল করে যে লজ্জা নিবারণ করেছিলেন, তার যে এই ছবিটা আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপলো, আমরা শুধু এটুকুই জানি। এবং সেই দুঃসহ দুর্ভিক্ষের ঘটনার কথা জানি আমরা, কিন্তু এর পেছনে আরো অনেক ঘটনা হয়েছে সেটা জানি না। কারণ যারা এই মানে এই ছবিতে যারা আহত হয়েছেন, তৎকালীন শাসক গোষ্ঠী, তারা তো চুপ করেছিল না, তারা বসে থাকেনি। তাদের মধ্যে ক্রোধ এবং প্রতিহিংসার যে ভয়ঙ্কর লেলিহান শিখা তাদের মধ্যে জাগ্রত ছিল, সেটা আমরা এবারও আন্দোলন টের পেয়েছি। রক্তের উপর দিয়ে সরকার হয়েছে, কিন্তু এই সরকার যদি স্রোত গতি হতে থাকে, তাহলে মানুষের কাছে যে ধরনের প্রশ্নবোধক চিহ্ন আসবে, সেটাকে তারা ঢাকবেন কি করে? আপনারা দেখুন যে বিশেষ করে মানুষ চায় যে একবেলা কমপক্ষে পেট ভরে খাবে, কিন্তু সেই খাওয়ার নিশ্চয়তা যদি না থাকে এবং নিম্ন আয়ের মানুষ, সিএনজি চালক, রিক্সাওয়ালারা যদি 1 কেজি চাল কেনার মতো তার যদি অবস্থা না থাকে, তাহলে তো আমাদের যে আন্দোলনের যে আত্মদান, ছাত্র শ্রমিক জনতার এবং এই 17 বছরের যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে আত্মদান, এটা তো বৃথা যাবে। এটা কেন এই পরিস্থিতি হবে? কেন এখনো আপনার মুদ্রাস্ফীতি এত তীব্র হবে, ভয়াবহ পর্যায়ে মুদ্রাস্ফীতি? আপনার এরপরেও আপনার যদি দেখেন এলপি সিলিন্ডার, তারপরে আপনার দেশি বিস্কিট, ফলমূল, তারপরে মশার কয়েল, এর উপরে 15% ভ্যাট বসানো হয়েছে। এর উপরে যদি 15% ভ্যাট হয়, তাহলে নিম্ন আয়ের মানুষ আজকে কোথায় কিভাবে জীবনযাপন করবে? আজকে যে কথাটা বলা হয়েছে যে আজকে আমরা অনেক ভাঙাভাঙি দেখছি, কিন্তু সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে সিন্ডিকেট ভাঙা, মাফিয়া সিন্ডিকেট। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত পোল্ট্রি 3 থেকে 4টি আপনার কোম্পানি নিয়ন্ত্রণ করে, তো সেটা ভেঙে ফেলা যায় না? তাদেরকে কি গ্রেফতার করা যায় না? তো সেটা করছে না কেন? সেটা না করার কারণে আজকে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। আপনার যেদিনই বাণিজ্য উপদেষ্টা নিয়োগ হলেন, তারপরে সোয়াবিনের তেলের দাম 8 টাকা বৃদ্ধি পেয়ে গেল। যে 8 টাকা বৃদ্ধি পেল, যে সোয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গেছে, সে বাজারে আবার সোয়াবিন তেল চলে আসলো। এই কারণে চলে আসলো যে হয়তো টাকার দাম বৃদ্ধি পেয়েছে। তারপরে এর মধ্যে যে সিন্ডিকেটরা যারা কাজ করছে, সে সিন্ডিকেটরা ওত পেতে বসে আছে, এরা সবাই ধরা ছোঁয়ার বাইরে। তো সুতরাং এইটা কেন এই সরকার ভাবতে পারছে না? এটা তো আন্দোলনের সরকার, এটা তো বিপ্লবের সরকার। বিপ্লবের সরকার তো আগে এই সমস্ত জিনিসগুলোকে ধরবে, এগুলো তো আগে ভাঙবে, অন্য কিছু ভাঙাভাঙির আগে, কিন্তু এটা করতে পারছে না। তো যাই হোক, আমি আপনাদের সবাইকে
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে ফটো জার্নালিস্ট যারা এখানে আহত হয়েছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি সহমর্মিত জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।